তাদের দাবি, যদি গণভোটের রায়কে কোনোভাবে অমান্য করা হয় তাহলে তারা পথে নামবে এবং তাদের দাবি আদায়ের জন্য তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে তারা সব রকম আন্দোলন করবে। বাংলাদেশকে আরো অশান্ত করতে এটা কি কোনো অশুভ শক্তির পথ চলা? নাহিদ ইসলাম তারও প্রকাশ্যে হুঁশিয়ারি রয়েছে, যদি সময় মতন দাবি আদায় না হয় তাহলে পরিস্থিতি আরো কঠিন হবে। তখন সাধারণ মানুষের যদি ধৈর্যচ্যুতি ঘটে, তখন কিন্তু যারা 11 দলের জোট, যারা বিরোধী আসনে রয়েছেন, তারাও আবার উৎখাত হবে কিনা, সেটাও কিন্তু অনেকটা প্রশ্ন থাকছে। ফের কি বাংলাদেশি উত্তেজনা নতুন করে আবার হিংসার আগুন জ্বলে ওঠার প্রেক্ষাপট তৈরি হচ্ছে, নাকি তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের বিরুদ্ধে বা নতুন সরকারের কাজকে আরো সমস্যায় ফেলতে দেশের কিছু শক্তি, কিছু জোট পথে নামছে? বেশ কিছু ছোট্ট নজির, ছোট্ট ঘটনা যেন সেই দিকেই ইঙ্গিত করছে। দিন দুয়েক আগেই গণভোটের রায় বাস্তবায়িত না হলে রাস্তায় নাবার, রাজপথে নাবার হুঙ্কার দিয়ে সোহরাবর্দী উদ্যানে সভা করেছেন জামাত সহ বিভিন্ন বিরোধী দল। তাদের দাবি, যদি গণভোটের রায়কে কোনোভাবে অমান্য করা হয় বা গণভোটের রায়কে কোনোভাবে উপেক্ষা করা হয় তাহলে তারা পথে নামবে এবং তাদের দাবি আদায়ের জন্য বর্তমান সরকারকে, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে তারা সব রকম আন্দোলন করবে। আচ্ছা, মাত্র কয়েকদিনের সরকার, এখনো 2 মাস পুরোপুরি হয়নি, তার আগেই একাধিক জোট একাধিকভাবে এই সরকারের বিরুদ্ধে পথে নামার চেষ্টা করছে। নতুন করে যে সরকার, তারেক রহমানের নেতৃত্বাধীন যে বিএনপি সরকার নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে বা দেখাচ্ছেন, এটা কি তার বিরুদ্ধে অন্য কোনো অশুভ শক্তির জয় বা অশুভ শক্তির চেষ্টা? বাংলাদেশের মানুষের জন্য, মানুষের বিরুদ্ধে, মানুষকে উত্তেজিত করতে, বাংলাদেশকে আরো অশান্ত করতে এটা কি কোনো অশুভ শক্তির পথ চলা? এই সামগ্রিক বিষয় নিয়ে আজকে আমাদের প্রাসঙ্গিক প্রসঙ্গ রয়েছেন প্রথম কলকাতা ডেপুটি এডিটর পরমাশিস ঘোষ রায়। পরমাশিস, আপনাকে স্বাগত। নমস্কার পরমাশিস, কি দেখছেন, কিভাবে এই যে বিষয়গুলো আমরা আজকে প্রাসঙ্গিক প্রসঙ্গ, একটা সরকার, একটা বড় বিপ্লব, বিক্ষোভ, আন্দোলনের পরে একটা সরকার ক্ষমতায় এসছে, নতুন করে বাংলাদেশকে সাজানোর কাজ চলছে, একাধিক পরিকল্পনা, একাধিক পদক্ষেপ তারা করছে। এর মাঝেই জামাত, এনসিপির মতন জোট বা বিরোধীরা যেখানে সরকারের পাশে থাকার কথা সেখানে না থেকে, প্রথম দিনই আমরা দেখেছিলাম সংসদে তারা সরকারের বিরুদ্ধাচরণ করেছিল, আর যতদিন এগোচ্ছে তারা ততই দাঁত নখ বার করে যেন এই সরকারের বিরুদ্ধে কাজ করার ইঙ্গিত দিচ্ছে। এটা কি ফের বিএনপিকে, ফের বাংলাদেশকে অশান্ত করার কোনো চক্রান্ত, কোনো অশুভ চক্রান্ত? বাংলাদেশের মানুষের বিরুদ্ধে, মানুষকে সমস্যায় ফেলার, নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য মানুষকে সমস্যায় ফেলার কোনো চেষ্টা? কি মনে হচ্ছে? দেখো, এখানে কথা বলতে গেলে বেশ কয়েকটি বিষয় আমার প্রথমে মনে আসবে। সেটা হচ্ছে, বাংলা অভিধানে কতগুলো শব্দ আমরা ব্যবহার করে থাকি: শুভ শক্তি, অপশক্তি, ধৈর্য, ধৈর্যচ্যুতি, এইসব শব্দগুলো আমরা ব্যবহার করে থাকি। এই শব্দগুলো আমরা কখন ব্যবহার করি? কতগুলো বাস্তবিক প্রেক্ষিতে। ধৈর্যচ্যুতি কখন ঘটে? ধৈর্যচ্যুতি 15 বছরে ঘটে না 2 মাসে ঘটে? এটা তো বুঝতে হবে। ধৈর্যচ্যুতি বললো যে এই কাজটা হলো না, 10 মিনিট বলে আমার ধৈর্যচ্যুতি ঘটলো, এটা তো হতে পারে না। বিষয়টা হচ্ছে, একটা গণ অভ্যুত্থান হয়েছে, মানুষের অধিকার লঙ্ঘিত হয়েছে, স্বৈরাচারী শাসন প্রমাণিত হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, যা কিছুই হয়েছে, মানুষ শেষ যখন পিঠটা দেওয়ালে ঠেকে যায় তখন গিয়ে মানুষ সেই কাজটা করে। সেরকমই একটা কাজের, সম্মিলিত কাজের, জনগণের জনবিস্ফোরণের আমরা ফলশ্রুতি দেখেছি 2024-এর 5ই আগস্ট। অবশ্যই সেই সময় মানুষের কতগুলো দাবি দাবা ছিল, বাস্তবতা ছিল, যেটা তারা চায়, যে অধিকারটা তারা ফিরে পেতে চায়। এখন বিষয়টা হচ্ছে, যে অধ্যাদেশ জারি হয়েছিল সেই অধ্যাদেশটা তৎকালীন রাষ্ট্রপতি করেছেন, সেটা সাংবিধানিকভাবে কতটা করেছেন সেটা নিয়ে কিন্তু প্রশ্ন আছে। এখন বিষয়টা হচ্ছে, 12ই ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন হয়েছে, গণভোটের রায় হয়েছে, কিন্তু সেই বিষয়টা তো সাংবিধানিকভাবে সংসদে আলোচনা করে সবে সরকারটা 2 মাস আলোচনায় বসেছে। এত তাড়াতাড়ি যদি রাস্তায় নেমে পড়ে সাধারণ মানুষ, রাজনীতিকরা যদি রাস্তায় নেমে পড়ে মানুষের অধিকারের কথা বলে, তাহলে যে জাতীয় নির্বাচনটা হলো, দেশের সাধারণ মানুষ যাদেরকে ম্যান্ডেট দিল, তাহলে সাধারণ মানুষটা বেশি গুরুত্ব না কোনো রাজনৈতিক দলের 11টা দলের তাদের দাবিটা গুরুত্ব? অবশ্যই ধরে নিচ্ছি তাদের দাবি মানুষের দাবি। তাহলে মানুষ যে গণভোটটা দিয়েছে সেটার কি কোনো গুরুত্ব নেই? মানুষ তো ম্যান্ডেট দিয়েছে একটা সরকার, সেই সরকারের তো একটা দায়িত্ব আছে। সে সাংবিধানিক ভাবে কতগুলো সিস্টেমের মধ্য দিয়ে
সেটা এক্সিকিউশন করবে। কিন্তু সেই জায়গায় যদি আলোচনার টেবিল, সংসদে যদি আলোচনা না হয়, সেখানে যদি সেই বিরোধ যদি রাস্তায় নামিয়ে নিয়ে আসা হয়, তাহলে তো নির্বাচনের কোনো গুরুত্ব নেই। তাহলে বাংলাদেশের মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে? দেশের সাধারণ মানুষের কথা যদি রাজনীতিকরা বলেন, তো সাধারণ মানুষের জীবনকে তো একটু সুন্দরভাবে, শান্তভাবে তাদের একটা সুস্থির জীবন দেওয়ার দায়িত্ব তো সেসব দায়িত্বশীল রাজনৈতিক দলে রয়েছে। যারা বিরোধী দলে রয়েছেন তাদেরও তো মানুষ ভোট দিয়ে সংসদে পাঠিয়েছেন। সরকার পক্ষ বেশি আছে, বিরোধী পক্ষ কম আছে, কিন্তু আলোচনা তো করা যেতে পারে। কিন্তু রাস্তায় নামিয়ে নিয়ে এসে জনজীবনকে স্তব্ধ করে দেওয়া, সেটা কি সমীচীন হবে বাংলাদেশের সাধারণ মানুষের জীবন যাপন করার ক্ষেত্রে? এই প্রশ্নটা কিন্তু আমি রাখবো। কেন রাখবো? আমরা প্রথম কলকাতা অবশ্যই বাংলাদেশের সাধারণ মানুষ, যে কোনো স্তরের মানুষ, প্রান্তিক যে কোনো মানুষ, বুদ্ধিজীবী, অধ্যাপক, সাহিত্যিক, ব্যাংক কর্মী, ব্যবসায়ী, প্রত্যেকের একটা জীবন তারা ধারণ করে বাংলাদেশের মাটিতে, সে যে জীবিকাতেই থাকুক না কেন। কিন্তু একদম রাজনৈতিক ভাবে মোকাবিলা করা অবশ্যই দরকার। আপনারা রাজনীতিক, আপনাদের সংসদে পাঠিয়েছে সে দেশের সাধারণ মানুষ, আপনাদের ম্যান্ডেট দিয়ে। কেউ পক্ষে বেশি ভোট পেয়েছে, কেউ কম পেয়েছে। সরকার পক্ষ এবং বিরোধী পক্ষ সংসদে সবাই ভাবে গণতান্ত্রিক ভাবে তারা কথা বলবে আলোচনার টেবিলে। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে বিএনপি এবং জামাত শিবির যে 11টা দল, তারা প্রত্যেকে যে বাংলাদেশের মানুষের অধিকারের সপক্ষে কথা বলে, সেই কারণেই কিন্তু সকলে সম্মিলিতভাবে একটা গণবিক্ষোভে সামিল হয়েছিল। সব মানুষ, সেই সব মানুষের কথার প্রতিনিধিত্ব আপনারা করছেন সংসদে। তাহলে রাস্তায় নেমে আসার কি দরকার? 15টা বছর কি স্বৈরাচারী শাসন আবার নতুন করে বাংলাদেশে পরিলক্ষিত হয়েছে? তা তো নয়। একটু ধৈর্য ধরুন। বাংলাদেশের মানুষকে একটু শান্তিতে সুনিবিড় পরিবেশ ফিরিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের। সংসদে আপনারা আলোচনা করুন, অনেক আলোচনা করুন, বয়কট করুন, আবার আলোচনা করুন, সরকারকে চাপ সৃষ্টি করুন, কিন্তু রাস্তায় নেমে জনজীবনকে স্তব্ধ করে দিলে কিন্তু সাধারণ মানুষ তাদের দীর্ঘ নিঃশ্বাস কোন দিকে যাবে সেটা কিন্তু একটু মনে রাখবে। একদমই পরমাশিস, যেটা আমাদের আজকে আলোচনা করছি যে বিষয়টা নিয়ে, আমরা আরেকটু যে তথ্য আমাদের দর্শকদের দিতে চাই যে 11 জোটের যে সমাবেশ, যে সোহরাওয়ার্দী উদ্যানের যে শক্তি প্রদর্শন, বিরোধী জোটের শক্তি প্রদর্শন, সেখানে যারা বক্তা ছিলেন তারা দাবি করেছেন যদি 3 মাসের মধ্যে তাদের দাবি দেওয়া, তাদের যে গণভোটের রায় এবং তাদের যে দাবি যদি পূরণ না হয়, তাহলে সংসদ এবং রাজপথ দুটোই অচল করে দেওয়া হবে। সমাবেশে ছিলেন এনসিপি নেতা নাহিদ ইসলাম, যে ছাত্র নেতা, ছাত্র আন্দোলনের হাত থেকে উঠে আসা, ছাত্র আন্দোলনের মধ্য থেকে উঠে আসা সেই নাহিদ ইসলাম, তারও প্রকাশ্যে হুঁশিয়ারি রয়েছে যদি সময় মতন দাবি আদায় না হয় তাহলে পরিস্থিতি আরো কঠিন হবে। সংসদ এবং রাজপথ এক যুগে স্তব্ধ করে দেওয়ার হুঁশিয়ারি। আচ্ছা বলুন তো, বাংলাদেশের মানুষ তো, বাংলাদেশের সাধারণ মানুষ তো চেয়েছিলেন যে নতুন সরকারের হাত ধরে নতুন ভাবে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে দেশটা এগিয়ে যায়। যারা তার জন্য, তাদের দাবি ছিল, তাদের প্রতিবাদ ছিল, যাদের অভিযোগ ছিল শেখ হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে, যারা একের পর এক গণহত্যা যাদের বিরুদ্ধে অভিযোগ, একের পর খুন অভিযোগ যাদের বিরুদ্ধে অভিযোগ, লুট, বিপুল দুর্নীতি যাদের বিরুদ্ধে বারবার অভিযোগ সামনে এসেছে, এদের সরিয়ে গণভোটের রায়, মানুষ রায় দিয়েছেন, মানুষ দিন খুলে, মন খুলে ভোট দিয়েছেন এবং নতুন সরকার গঠন হয়েছে। এই দাবি, এই প্রতিশ্রুতি, এই প্রত্যাশা নিয়েই তো তারা ভোট দিয়েছিলেন যে সরকারে যারা আছেন এবং বিরোধী যারা রয়েছেন সবাই একসঙ্গে কাজ করবে। তাহলে নতুন সরকার, এত বড় বিপ্লব, এত পরিবর্তন, তারপরেও কি একটি সরকারকে সময় দেওয়া প্রয়োজন নয়? এটা যারা, যে শক্তি, সেই জামাত হোক, এনসিপি হোক, যে শক্তি হোক, এইভাবে রাজনীতি করার চেষ্টা করছে, নিজেদের স্বার্থ সিদ্ধি করার চেষ্টা করছে, তারা কি বিরোধী শক্তির হাত শক্ত করছে না? তারা কি দেশের মাটির, দেশের মানুষের সঙ্গে বেইমানি করছে না? কি বলবেন? দেখো, বিষয়টা হচ্ছে যারা বাংলাদেশের যে 11টা জোটের যারা এখন এই যে হুমকি দিচ্ছেন সংসদ এবং রাস্তা তারা জনজীবন স্তব্ধ করে দেবে, অচল করে দেবে, আপনারা তো এটা ভাববেন, আপনারা যে দাবি নিয়ে কথা বলছেন, যেটা বলছেন জনজীবন স্তব্ধ করে দেবেন, অচল করে দেবেন, সেই অচল বা জনজীবন যে স্তব্ধ করবেন, অচল করবেন, কাদের করবেন? কারা সাফারার হবে? সাধারণ মানুষ তো সাফারার হবে। এটা তো বুঝতে হবে। যদি ম্যান্ডেট পাওয়ার জন্য সবকিছু অচল করে দেওয়া যেত, স্তব্ধ করে যাওয়া যেত, সেটা যদি মানুষ সমর্থন করত, তাহলে আপনারা ম্যান্ডেট পেতেন। ম্যান্ডেট পাওয়ার ভঙ্গিমা তো আর জনজীবন স্তব্ধ করে দেওয়া বা অচল করে দেওয়া নয়। গণ অভ্যুত্থান করেছেন একটা স্বৈরাচারী সরকারকে বাংলাদেশের সাধারণ মানুষ, সমস্ত রাজনীতিক যারা তাদের বিরুদ্ধে ছিলেন, সকলে একত্রিত হয়েছে বলে একটা সরকারের গণ অভ্যুত্থান হয়েছে, তারা উৎখাত হয়েছে। কিন্তু সরকারে আসীন হতে গেলে, পরিচালনার দায়িত্বভার পেতে গেলে
সেটা কিন্তু জনজীবন স্তব্ধ করে দিয়ে, অচল করে দিয়ে কিন্তু আদায় করা যায় না। সেটা করতে হয় গণতান্ত্রিক প্রক্রিয়ায়, মানুষ সুস্থিরভাবে, শান্তভাবে, অবাধ পরিবেশে, ভয়কে উপেক্ষা করে নির্ভয়ে ভোটদানে অংশ নিয়ে কাউকে একটা সেই সরকার পরিচালনার দায়িত্ব দেয়। এই জায়গাটাকে তো আপনাদের সকলকেই শ্রদ্ধাশীল হতে হবে। আজকে যারা বিরোধী আসনে রয়েছেন তারাই যদি সরকারে থাকতেন, আজকে যারা সরকারে রয়েছেন তারাই যদি বিরোধী আসনে থাকতেন, উভয়কে তো এই ম্যান্ডেটটা মেনে নিতে হতো। তাহলে গণতান্ত্রিক উৎসবের মধ্য দিয়ে যাদের দায়িত্ব অর্পণ করলো বাংলাদেশের আপামর মানুষ, তাদের সম্মানটা তো রাখবেন। তারা তো বাংলাদেশে শান্ত সুস্থিরভাবে সুন্দর বাংলাদেশের, আগামীর বাংলাদেশে, সংস্কারের বাংলাদেশে থাকতে চায়। সেই সংস্কারের বাংলাদেশ গড়তে গেলে কি আবার জনজীবন স্তব্ধ করার দরকার, আবার জনজীবন অচল করার দরকার? একটু ভাববেন। কেন বলছে এই কথাটা? আপনারা হয়তো বলতে পারেন নিজের চরকায় তেল দিন। অবশ্যই আমরা নিজের চরকায় তেল দেবো, কিন্তু আমরা প্রথম কলকাতা সব সময় বাংলাদেশের সাধারণ মানুষের জীবন, কোনো অরাজনৈতিক নয়, সাধারণ মানুষের জীবন। যারা রাজনীতি করেন তাদের আমি উপেক্ষা করছি না, যারা রাজনীতি করেন তারা মানুষের কথা বলেন, কিন্তু মানুষের কথা বলার ডেফিনেশনটা কি? জনজীবন স্তব্ধ করে দেওয়া। আপনারা একবার ভাবুন, গণ বিক্ষোভের পর 18 মাস অতিক্রান্ত হয়েছে, দেশে নির্বাচন হয়েছে, নতুন সরকার গঠন হয়েছে। আপনারা বুকে হাত রেখে বলতে পারেন সাধারণ মানুষের জনজীবনে, শিক্ষায় হোক, মেডিকেল চিকিৎসায় হোক, ভিসার ক্ষেত্রে হোক, বর্ডারে ব্যবসার ক্ষেত্রে হোক, যারা ছোট ব্যবসায়ী তারা কি ক্ষতিগ্রস্ত হননি? কলকাতার ব্যবসায়ীরা হয়েছে, আসামের ব্যবসায়ীরা হয়েছে, ত্রিপুরার ব্যবসায়ীরা হয়েছে, আপনারাও হয়েছে। ক্ষতি দিয়ে কি সম্পর্ক গড়া যায়? সেই তাগিদে কিন্তু কথা বলছি। আমরা ভারত বাংলাদেশের সম্পর্ককে নিবিড় করতে চাই, ভিতকে শক্ত করতে চাই, যেখানে কোনো বিভাজন থাকবে না, যেখানে কোনো বিভীষিকা থাকবে না, যেখানে কোনো প্ররোচনা থাকবে না। সেই জায়গা থেকে আমরা মানুষের অধিকারের যখন কথা বলি, আমরা যখন ভারত সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের সম্পর্কের কথা বলি, আমরা এটুকু কথা আপনাদের কাছে দাবি রাখতেই পারি। আপনারা সংসারে আলোচনা করুন, বিতর্ক করুন, আলোচনার বৈঠকে না পোষালে বয়কট করুন, আবার তারা বৈঠকে আসুন, কিন্তু জনজীবন, রাস্তাঘাট বন্ধ করে, স্তব্ধ করে নয়। আপনাদেরই প্রধানমন্ত্রী, আপনারা যাকে ম্যান্ডেট দিয়েছেন, বাংলাদেশের সাধারণ মানুষ যাকে ম্যান্ডেট দিয়েছে, সে বাংলাদেশের জনজীবন যাতে স্তব্ধ কোনোভাবে না হয়, সে কিন্তু পথে নেমে দেখিয়েছে। সে সিগন্যাল অকারণে আটকাতে চায়নি, জ্যাম রুখতে চেয়েছে। ইরান ইসরায়েলের যুদ্ধে সময়ে অফিসে আসতে হবে, বিদ্যুৎ বিল কমাতে হবে, গ্যাসের খরচ কমাতে হবে, প্রান্তিক মানুষের জীবনকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে, খাল সংস্কার। অবশ্যই বাংলাদেশের মাটিতে যমুনার সেতুর দরকার ছিল, অবশ্যই সড়ক উন্নয়ন ছিল, কিন্তু প্রান্তিক মানুষ সকালবেলা ঘুম থেকে উঠে তারা চাষাবাদ করবে, খালের জল কোথায় পাবে চাষের জন্য? যে এইভাবে একেবারে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ যদি কথাটা আমরা বলি, যেটা আমাদের পশ্চিমবঙ্গীয় বা ভারতবর্ষের মানুষরা কথাটা বলে থাকেন, সব দিক যিনি নজর দিচ্ছেন, সে কেন জুলাই সনদকে নজর দেবেন না? জুলাই সনদকে অবশ্যই তারাও নজর দেবেন, কিন্তু সাংবিধানিক ভাবে কতগুলো নিয়মানুবর্তিতার মধ্য দিয়ে আপনাদের দেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি কখন অধ্যাদেশ জারি করতে পারে? সংসদে সর্বসম্মতিক্রমে পাশ করার মধ্য দিয়ে। তো সেই আপনাদের সংবিধানের উপরে আপনারা শ্রদ্ধাশীল থাকুন, বাংলাদেশের সাধারণ মানুষের উপরে শ্রদ্ধাশীল থাকুন। যে বাংলাদেশের মানুষ দেশের দায়িত্বশীল রাজনীতিকদেরকে ম্যান্ডেট দেয়, কেউ বিরোধী আসনে যেতে পারে, কেউ সরকার পক্ষে যেতে পারে, সেই মানুষের ম্যান্ডেটকে সম্মান দিয়ে আর বাংলাদেশকে অচল করবেন না। অবশ্যই আপনাদের ধৈর্যচ্যুতি যখন ঘটবে, আপনারা পথে নামবেন, আমরাও গলা মেলাবো আপনাদের অধিকারের স্বার্থে। যেমনটা আমরা গণ অভ্যুত্থানের সময় বাংলাদেশের সাধারণ মানুষের অধিকারের স্বার্থে কথা বলেছি, দুদেশের সম্পর্কের মধ্যে যখন চিড় ধরছিল, আমরাই গলা উঁচিয়ে প্রথম কলকাতা, আমরাই সমস্বরে চিৎকার করেছি, যুক্তি দিয়েছি, তথ্য দিয়েছি, সবটা তুলে ধরেছি। কেন এই সম্পর্ক কখনোই ভাঙার নয়। এটা ডিএনএ সম্পর্ক, এটা ভৌগোলিক সম্পর্ক, এটা ভাষার সম্পর্ক, এটা সংস্কৃতির সম্পর্ক, এটা খাদ্যাভ্যাসের সম্পর্ক। সেই জায়গা থেকে আমরা অবশ্যই দাবিদার, বাংলাদেশের সাধারণ মানুষের জনজীবন আপনারা স্তব্ধ করার আগে, অচল করার আগে, সংসদ অচল করার আগে বাংলাদেশের প্রান্তিক মানুষ, সাধারণ মানুষের মুখের দিকে একবার তাকিয়ে দেখবেন। এত তাড়াতাড়ি ধৈর্যচ্যুতি ঘটাবেন না। অবশ্যই
সমস্যারে প্রতিবাদ করবেন। যদি কোনো দুর্নীতি হয়, যদি কোনো সংস্কারের জায়গায় কুসংস্কার হয়, যদি স্বজন পোষণ হয়, আবার আপনারা গণ অভ্যুত্থানের মতন লড়াই জারি রাখবেন, আমরা পাশে থাকবো। কিন্তু 2 মাসের মধ্যেই ধৈর্যচ্যুতি ঘটাবেন না বাংলাদেশের সাধারণ মানুষের হৃদয়ে এবং মননে। একই রকম পরামর্শ আরেকটা আমি সংযোজন করতে চাই। এই যে ভোট বা নির্বাচন হয়েছিল, এই ভোট কিন্তু জনমতের দাবি, যেমন একটা নতুন নির্বাচিত সরকার এসছে, রাজনৈতিকভাবে একটা পট পরিবর্তন হয়েছে, অনেক কিছু পরিবর্তন হয়েছে। এর মধ্যেও কিন্তু অন্যতম একটা বিষয় আমরা বলতে পারি, এইটা মানুষের ছিল স্বতঃস্ফূর্ত একটা আবেগ। মানুষ স্বতঃস্ফূর্ত হয়ে ভোট দিয়েছিলেন, যে দল কি হোক, জামাত হোক, এনসিপি হোক, বিএনপি হোক, যাকেই হোক, স্বতঃস্ফূর্ত পরিবর্তনের পক্ষে। নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য, কোনো রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য যদি সেই স্বতঃস্ফূর্ত মানুষের এই রায়কে তারা চ্যালেঞ্জ জানান, তারা আবার বোধহয় সেই ভয়ঙ্কর পরিস্থিতি, ভয়ঙ্কর আগুন, যে মানুষের রায়কে একইভাবে কিন্তু আওয়ামী লীগ বঞ্চিত করেছিল, ভোট দিতে দেয়নি প্রচুর মানুষকে। এর ফল, এর ভয়ঙ্কর প্রতিশ্রুতি, এর ভয়ঙ্কর পরিণতি আমরা লক্ষ্য করেছি। যদি আজকে এনসিপি বা বিরোধীরা যারা রয়েছেন, জামাত হোক, যারাই হোক, তারাও যদি একই পথে হাঁটে, বাংলাদেশের মানুষের ধৈর্যচ্যুতি ঘটবে না, এ কথা বোধহয় জোর করে বলা যায় না। ধৈর্যচ্যুতি, ভয়ঙ্কর পরিণতি ফের একবার আসতে পারে। এই হ্যাঁ, বিষয়টা সেটা তারা তো বুঝছেন দেখো, না। সেটা তো আসতে পারে, কখন ধৈর্যচ্যুতি আসতে পারে। আজকে বিষয়টা হচ্ছে স্বৈরাচারী শাসন, 5 বছর, 10 বছর, 15 বছর ভোট দিতে পারেনি মানুষ, কেউ ভোটে অংশ নিতে চায়নি, বিএনপি অংশ নিতে চায়নি। ইনক্লুসিভ ইলেকশনের কথা আমরা বলেছিলাম, কিন্তু তারা অংশ নিতেই চায়নি। সেই সময় ইনক্লুসিভ ইলেকশনের কথা বর্তমানের প্রাক্তন প্রধানমন্ত্রী যিনি দিল্লিতে আসীন রয়েছেন, শেখ হাসিনা, তিনি তখন ইনক্লুসিভ ইলেকশনের কথা বলেছেন। কেন কষ্টটা ইনক্লুসিভ ইলেকশনের বিষয়টা তিনি কেন বুঝেছেন? কেন উনি এক সময় দেখেছেন যে বিএনপি ক্ষমতায় ভোটেই অংশ নিতে চায় না। একক নায়কতন্ত্রের মতন একচ্ছত্র ভাবে তারা বিনা একদম। প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছেন। কিন্তু সেটা যে ইনক্লুসিভ হয়নি, সেটা অনুধাবন করতে পেরেছেন যখন তিনি অংশ নিতে পারছেন না বাংলাদেশের নির্বাচনে। কিন্তু বিষয়টা হচ্ছে, রাজনীতিকরা, সাধারণ মানুষরা সম্মিলিতভাবে ধৈর্যচ্যুতি ঘটিয়ে যখন গণবিক্ষোভ ঘটায়, সেটা কিন্তু 15 বছর। কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ যখন দেখছে ম্যান্ডেট দেওয়ার পরেও একটা সরকার ক্ষমতায় গিয়ে তারা ঠিক মতন কাজ করতে পারছে না, বিরোধীরা আবার জনজীবন স্তব্ধ করছে, অচল করছে, সংসদ অচল করছে, তখন সাধারণ মানুষের যদি ধৈর্যচ্যুতি ঘটে, তখন কিন্তু যারা 11 দলের জোট, যারা বিরোধী আসনে রয়েছেন, তারাও আবার উৎখাত হবে কিনা, সেটাও কিন্তু অনেকটা প্রশ্ন থাকছে। কেন এই প্রশ্নটা থাকছে? এখানে কোনো ধর্মের ভিত্তিতে নয়। আমরা দেখেছি যে বাংলাদেশ অবশ্যই শিক্ষায়, সংস্কৃতিতে, ধর্মে, ধর্ম নিরপেক্ষতায় কিন্তু নজির দিয়েছে 2012-র 2026-এর 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে। তা সাধারণ মানুষের ধৈর্যচ্যুতি, সাধারণ মানুষ কিন্তু অনেক অপেক্ষা করেছে, অনেক ধৈর্যচ্যুতি ঘটিয়ে শেষ পর্যন্ত একটা সরকার আসতে পেরেছিল। তারা অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন, অনেক স্তব্ধতার মধ্য দিয়ে, অনেক হাহাকারের মধ্য দিয়ে, অনেক না খেতে পাওয়া, অনেক মানুষের জীবনহানি, সবকিছুর মধ্য দিয়েও একটা সুন্দর বাংলাদেশ গড়ার কাজে তারা নিয়োজিত হয়েছিল গত 12ই ফেব্রুয়ারি। সেই নিয়োজিত হওয়ার যে নির্যাস, যে ফসল, যে ভাবনা, যে নতুন সরকার, তাকে যদি পথ চলতে বাধা দেওয়া হয় অন্য কোনো ইস্যুতে, সেটা অপশক্তি না শুভশক্তি, যারা এই কাজটা করছে তারাই জানেন তাদের অবস্থানটা বাংলাদেশের মাটিতে তারা কতটা, তারা সেটা ম্যান্ডেট পাওয়ার পরও বুঝেছেন 12ই ফেব্রুয়ারি নির্বাচনে তাদের অবস্থান কত, সরকার পক্ষে যারা গেছে তাদের অবস্থান কত। স্বাভাবিকভাবে বাংলাদেশের সাধারণ মানুষ যাদের পক্ষে পাল্লা ভারী, অবশ্যই সেটাকে গুরুত্ব দিতে হবে। আর দেশের সাংবিধানিক নিয়মকে, সংবিধানকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। সেটা কিন্তু রাস্তায় জনজীবন স্তব্ধ করে নয়, সেটা কিন্তু সংসদ অচল করে নয়। একদমই পরমাশিস। নতুন সরকার নতুন ভাবে পথ চলা শুরু করেছে। এত বড় পরিবর্তনের পর একটা সরকার ক্ষমতায় এসছে, তাদের বোধহয় একাধিক সংস্কারের জন্য বেশ কিছু সময় দেওয়া উচিত, বেশ কিছু আর তারপরে পদক্ষেপের জন্য নতুন বেশ কিছু সরকারের সময় দেওয়া প্রধান উচিত। তো প্রথমেই বলেছে সবার আগে বাংলাদেশ। এটা তো আপনারা একদম। সমর্থন করেন, তো সেই সমর্থন যখন করেন, সবার আগে বাংলাদেশ যে মানুষটি বলেছেন, যে মানুষটি সরকারের দায়িত্বে গেছেন, তাদের সঙ্গে আপনারা আলোচনা করুন, ডিবেট করুন, যুক্তিপূর্ণ কথা বলুন, যৌক্তিকতা দেখান। রাস্তায় নেমে কেন, অচল করে কেন, স্তব্ধ করে কেন? একদমই যদি মানুষে মানুষের সম্পর্ককে ভালো করতে হয়, বাংলাদেশের মানুষকে শান্ত রাখতে হয়, সুস্থ রাখতে হয়, ভালো রাখতে হয়, তাহলে বোধহয় গণতন্ত্রের নিয়ম মেনে বিরোধিতাও উচিত, কিন্তু সেটা হবে গঠনমূলক বিরোধিতা।
দাবি দেওয়া আদায় করার জন্য সরকারকে স্তব্ধ করে দেওয়া নয়, রাস্তায় নিয়ে বাংলাদেশের সাধারণ মানুষকে বঞ্চিত করে আবার বাংলাদেশের অশান্ত করা নয়, একটা দেশকে অশান্ত করা নয়। এই গঠনমূলক সমালোচনায় বোধহয় এখন বাংলাদেশের বিরোধীদের শেখা উচিত, জানা উচিত। জামাত, এনসিপির মতন যে দলগুলো, এনসিপি যাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল, তাও কিন্তু মানুষ তাদের সমর্থন করেছে। হাসিনাকে, আওয়ামী লীগকে সরাতে তাদেরকে সমর্থন দিয়েছে। মানুষের এই সমর্থন যেটুকু তারা পেয়েছেন, তারা কিন্তু যদি সেই সমর্থনকে কাজে লাগিয়ে মানুষকে অন্য পথে চালিত করেন, তাহলে বোধহয় আজকের বাংলাদেশের মানুষ তাদেরও ক্ষমা করবে না, যেভাবে তাদের ক্ষমা করেনি, যেভাবে আওয়ামী লীগকে ক্ষমা করেনি। এই বিষয়টা বোধহয় তাদের মানুষের বোঝা উচিত। বাংলাদেশের এইসব বিরোধী দলের যারা করছেন, যারা রাজনীতির নাম করে যারা বিরোধিতা করছেন, সরকারকে স্তব্ধ করার চক্রান্ত করছেন বা হুমকি তুলছেন, তাদের বোধহয় বোঝা উচিত। আর আমরা প্রথম কলকাতা সবসময় বলি মানুষের কথা, বাংলার মানুষের কথা, বাংলাদেশের মানুষের কথা, দুদেশের মানুষের কথা, সাধারণ মানুষের কথা, কোনো রাজনীতি নয়, মানুষ যাতে ভালো থাকে। এই মানুষকে স্তব্ধ করা, এই মানুষকে সমস্যায় ফেলার যদি কোনো চক্রান্ত, কোনো অশুভ শক্তি আমরা দেখি, তাহলে এর আগেও আমরা বারবার গর্জে উঠেছি, আর আবারও উঠবো। আজ এ পর্যন্তই। ভালো থাকুক বাংলাদেশ, সুস্থ থাকুক বাংলাদেশ, অশান্ত না হোক বাংলাদেশ, এই কামনা করি। আর আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে জানান আজকের আলোচনার কোন অংশের সঙ্গে আপনার সহমত বা কোন অংশের সঙ্গে আপনার বিরুদ্ধ মত। আমাদের এই ভিডিওটি ছড়িয়ে দিন এবং বাংলাদেশের সেই সব বিরোধীদের মধ্যে ছড়িয়ে দিন, যাতে তারা বুঝতে পারেন সমালোচনা হোক, প্রতিবাদ হোক, কিন্তু তা যেন হয় গণতন্ত্রের মধ্যে থেকে এবং তা যেন হয় গঠনমূলক। কোনো সরকারকে, কোনো মানুষকে, কোনো দেশকে স্তব্ধ করে নয়। আমাদের এই কথা যেন প্রতিটি বাংলাদেশের মানুষের কাছে, প্রতিটি বাংলাদেশের রাজনৈতিক সচেতন মানুষের কাছে, বিরোধী থেকে সরকার পক্ষের প্রতিটি মানুষের কাছে পৌঁছে যায়, এই আশা রাখি। আজকের মতো এ পর্যন্তই। নমস্কার। নমস্কার।